হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে চায়না টাউনে আইসের অভিযান, দোকানে দোকানে তল্লাশি, গ্রেফতার ও ভীতি, আইসের বিরুদ্ধে প্রতিবাদীদের মানব ঢাল এবং জোহরান মামদানির তীব্র নিন্দা। এই বিষয়টি আজকে আমরা জানবো এবং বাংলাদেশি অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এবং আপনারা জানেন যে চায়না টাউনের যে গিফট শপ, এই গিফট শপের প্রায় 99% বাংলাদেশি ওন। সো ওখানে কি হয়েছিল আজকে আমরা সরাসরি জানার চেষ্টা করব। সালমান শাহের মৃত্যু বাংলাদেশে, আপনারা জানেন নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে এখনও রহস্য আবৃত হয়নি, রহস্যাবৃত এখনও রয়েছে। অপমৃত্যু থেকে হত্যা মামলা হয়েছে এবং এই হত্যা মামলার আসামি কে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব আজকে আর যে বিষয়টা হচ্ছে হোয়াইট হাউস ভাঙা হচ্ছে কেন, সেখানে নাকি একটা রুম বানানো হচ্ছে যেখানে ড্যান্স করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি কিভাবে ড্যান্স করবেন বিষয়টি জানবো। আর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির কারণ কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকবেন জনাব আলমগীর কুমকুম বাংলাদেশ থেকে। আমাদের সাথে যুক্ত হবেন বাদল হোসেন, যিনি ডাউনটাউন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। জাহেদ হাসান সুমন, উনিও ডাউনটাউনের একজন কর্মরত একজন বাংলাদেশি। এবং কাজী ফৌজিয়া ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। আর ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের শাটডাউন 21তম দিনে আজকে শেষ হচ্ছে, 21তম দিন, এবং আপাতত এই শাটডাউন বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং উল্টোটাই ঘটছে যে শাটডাউন দীর্ঘায়িত হবে। এবং অতীতে যে শাটডাউন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটেছিল রেকর্ড সংখ্যক প্রায় 35 দিন, সেই শাটডাউনের রেকর্ড অতিক্রম করার আশঙ্কাও দেখা দিয়েছে অনেকের মধ্যে। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আজকে রিপাবলিকানদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন। তিনি রিপাবলিকান সিনেটরদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন মধ্যাহ্নভোজের জন্য, এবং সেখানে তিনি তাদের উদ্দেশ্য করে বলেছেন যে তারা যেন শক্ত থাকে এবং ডেমোক্র্যাটদের কোনো দাবির কাছে যেন নতি স্বীকার না করে। এবং তিনি বলেছেন যে তারা যেই অবস্থান রিপাবলিকানরা নিয়েছে যে কোনোভাবেই ওবামা কেয়ারের প্রিমিয়াম এক্সটেনশন, আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছে না, অবৈধভাবে বসবাস করছে, তাদের স্বাস্থ্য সেবার জন্যই নাকি ডেমোক্রেটরা ওবামা কেয়ারের প্রিমিয়াম সাবসিডি বজায় রাখতে চাচ্ছেন, সেটি তারা প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা, যদি যুক্তরাষ্ট্রে যারা আইনগতভাবে অবস্থান করছে না, আইনিভাবে কিংবা অবৈধভাবে অবস্থান করছে, তাদের জন্য যদি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিক যাদের যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবার অধিকার সরকারের নিশ্চিত করার কথা, সেখানে বাধাপ্রাপ্ত হবে সে সরকারের সেই উদ্যোগ। এবং সেই জন্যই এই ওবামা কেয়ারের যে প্রিমিয়াম সাবসিডি, সেটি বন্ধ করা হয়েছে, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন। এবং অবশ্যই ডেমোক্রেটরাও জানিয়েছেন যে তারা কোনো অবস্থাতে এইবার ছাড় দিবেন না। শাটডাউন দীর্ঘস্থায়ী হলেও তারা মনে করেন, ডেমোক্রেটিক নেতৃত্ব বিশেষ করে সিনেটর শুমার এবং হেকিম জেফ্রিস মনে করেন যে আমেরিকার সাধারণ মানুষ তাদের অবস্থানের বা রাজনৈতিক অবস্থাটি বুঝতে সক্ষম হবেন, কারণ তারা চান যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে তাদের ওবামা কেয়ারের প্রিমিয়ামের যে সাবসিডি পেতেন, সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবছরের শেষ দিকে। অতএব সেটি যাতে অব্যাহত থাকে, সেই জন্যই তারা এই শাটডাউন এই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কোন রকম শাটডাউন ব্যাপারে আপোষ করতে রাজি নন, এটি তারা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি ডেমোক্র্যাট নেতা বিশেষ করে সিনেটর শুমার এবং হেকিম জেফ্রিসের সাথে বৈঠক করতে রাজি আছেন, তবে একটি শর্ত, সেটি হচ্ছে যদি শাটডাউন প্রত্যাহার হয়, তারপরে তিনি তাদের বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে এই দুই ডেমোক্রেটিক নেতা সিনেটর শুমার এবং হেকিম জাফরির সাথে বৈঠক করতে প্রস্তুত আছেন, তবে কোনো অবস্থাতেই শাটডাউন চলমান অবস্থায় নয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করেছে, সেটি হচ্ছে যে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে বৈঠকের সম্ভাবনার কথা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে জানিয়েছিলেন, আপাতত সেই বৈঠক
অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই বলেই আজকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। তবে কারণ অবশ্য ব্যাখ্যা করা হয়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি যদিও, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না, এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই প্রতিশ্রুতি এখনো প্রতিশ্রুতিতেই রয়ে যাচ্ছে। এটি আপাতত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে ইসরায়েলকে তিনি টম হক ক্ষেপণাস্ত্রটি দিবেন যাতে রাশিয়ার সাথে তারা যুদ্ধ করতে পারে, কিন্তু সেই ব্যাপারেও হোয়াইট হাউস এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এবং নেতানিয়াহুর সর্বশেষ হোয়াইট হাউস সফরের সময়ও এই টম হক মিসাইল ইসরায়েলকে দেওয়া হবে কিনা এটিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ব্যাপারে জোরালো কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের উপরে প্রভাব বিস্তার করার জন্য কিংবা রাশিয়ার প্রেসিডেন্টের উপরে চাপ সৃষ্টি করার জন্য বলেছিলেন হয়তোবা ইউক্রেনকে টম হক মিসাইল দেওয়া হবে। এর পরবর্তীতে রাশিয়াও তীব্র প্রতিক্রিয়া, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং তারা বলেছিল যে যদি ইসরায়েলকে সরি ইউক্রেনকে টম হক মিসাইল ক্ষেপণাস্ত্র দেওয়া হয় তাহলে রাশিয়া এটাকে খুব শক্তভাবে দেখবে, বিবেচনা করবে, এবং সেই পরিস্থিতির ব্যাপারে রাশিয়া কোনো এখন মন্তব্য করতে চাচ্ছে না। তবে এটি যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো ভূমিকা রাখবে না, বরং এই যুদ্ধ বিস্তারের ক্ষেত্রেই ভূমিকা রাখবে। এটি ছিল রাশিয়ার সরকারি বক্তব্য। একটু আগে তাহলে আপনারা জানিয়েছিলেন যে হোয়াইট হাউস ভেঙে মানে একটা রুম তৈরি করা হচ্ছে। আসলে হোয়াইট হাউসের রুম না, হোয়াইট হাউসের যে ইস্ট উইং সেকশনটি আছে, যে আপনারা যারা হোয়াইট হাউসে গিয়েছিলেন তারা হয়তো দেখেছেন ইস্টার্ন উইং অর্থাৎ হোয়াইট হাউসের পূর্ব দিকে একটি বেশ কয়েকটি দালান রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটি বলরুম নির্মাণ করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে, এবং সেই বলরুমে প্রায় $200 মিলিয়ন বেশি, $250 মিলিয়ন ব্যয় করে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে একটি বলরুম নির্মাণ করা হচ্ছে। এবং এই বলরুম নির্মাণের ব্যাপারে স্বচ্ছতার অভাব রয়েছে বলে বিশেষ করে ডেমোক্রেটিক নেতৃত্ব এবং এই হোয়াইট হাউসকে এইভাবে ভেঙে ফেলে সেখানে নতুন ভবন স্থাপনা নির্মাণের ব্যাপারে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করতে রাজি নন। তিনি বলেছেন যে হোয়াইট হাউসের একটি বলরুম দরকার, $250 মিলিয়নের সেই বলরুমটি হবে, এবং সেই বলরুমের নির্মাণ কাজ শেষ হলেই বলরুমটি চালু হবে অবশ্য। তবে এই ব্যাপারে স্বচ্ছতার অভাবের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোনো মন্তব্য এখনো করেনি। $250 মিলিয়ন ব্যয় করে এই হোয়াইট হাউসের ইস্ট উইং, ইস্টার্ন সাইডের পূর্ব দিকের সাইডে এটি নেওয়া হচ্ছে। তবে এদিকে ট্রেজারি ডিপার্টমেন্ট আজকে তাদের নির্দেশ দিয়েছে তাদের কর্মচারীদের যারা ট্রেজারি ডিপার্টমেন্ট অফিসে কাজ করেন, কারণ ট্রেজারি ডিপার্টমেন্টের ভবনটি হচ্ছে হোয়াইট হাউসের ইস্টার্ন উইং, যেখানে এই বলরুম নির্মাণ করা হবে তার পাশের ভবনটি। অর্থাৎ সেই ভবনে কাজ করা অবস্থায় অনেকে ছবি তুলেছেন এবং সেই ছবি কোনো না কোনো ভাবে ওয়াশিংটন পোস্টের হস্তগত হয়েছে এবং খুব কাছে থেকে নেওয়া ছবি, এবং সেটি ওয়াশিংটন পোস্টে ছাপানোর পরেই এই বলরুমের বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়, তোলপাড় সৃষ্টি হয়। এবং এরপরে ট্রেজারি ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই ট্রেজারি ডিপার্টমেন্টের ভবনে যারা কাজ করেন তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন সেই ইস্ট উইং অর্থাৎ এই বলরুম, হোয়াইট হাউসের বলরুম নির্মাণ কাজের আর কোনো ছবি না তুললেন তাদের ক্যামেরায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছ থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছেন। তিনি তার নিজেরই প্রশাসনের একটি ডিপার্টমেন্টের কাছ থেকে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টের আওতায়, এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায়ভাবে তদন্ত চালানো হয়েছিল এবং তাকে হয়রানিও করা হয়েছিল তার প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষ হওয়ার পর, এবং এই জন্যই তিনি $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করছেন। তবে এই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সেই সমস্ত অফিসারদের উপর যাদের প্রেসিডেন্ট ট্রাম্পই মনোনয়ন দিয়েছিলেন, সেখানে চাকরি দিয়েছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসাবে $230 মিলিয়ন দেওয়া যায় কিনা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প $230 মিলিয়ন খুব একটা সন্তুষ্ট নন এমন একটা ধারণা তিনি দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেছেন যে তার জাস্টিস ডিপার্টমেন্ট তার কাছে আরো অনেক বেশি জানা, আর তা সত্ত্বেও তিনি মাত্র $230 মিলিয়ন চেয়েছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এবং এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সিটিং প্রেসিডেন্ট তার নিজের
প্রশাসন একটি ডিপার্টমেন্টের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছেন। এই ধরনের ঘটনা নজির এই প্রথম। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে অভিনব কিছু পরিবর্তন আসার ইঙ্গিত দেখা যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান সেটি হচ্ছে, আপনারা জানেন, অ্যামাজন। এবং এই অ্যামাজন আজকে জানিয়েছে যে তারা প্রায় রোবটের মাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। আমাজন অবশ্য জানান এই তথ্যটি গোপনে প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাজনের একটি ইন্টারনাল গোপনীয় ফাইল থেকে এই তথ্যটি বেরিয়ে এসেছে যে আমাজন বেশ কিছু রোবট তারা স্থাপন করছে তাদের বিভিন্ন কারখানা, বিভিন্ন ফ্যাসিলিটি সেন্টারে। সেই রোবট গুলো মানুষের পরিবর্তে খদ্দেরদের অর্ডার প্রসেস করবে, শিপিং মানে প্যাকেটজাত করবে এবং শিপিং এর সমস্ত কাজ শেষ করবে। প্রায় 6 লক্ষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যামাজন ফ্যাসিলিটিতে যারা কাজ করেন এই ধরনের 6 লক্ষ মানুষের পরিবর্তে রোবট গুলো দায়িত্ব পালন করবে, এবং 6 লক্ষ মানুষ প্রায় অল্প কয়েকদিনের সেই চাকরি হারিয়ে ফেলবেন। এমনই ধারণা পাওয়া গেছে অ্যামাজনের একটি ইন্টারনাল মেমো থেকে। তারা রোবট ব্যবহার করবেন মানুষ শ্রমিকের পরিবর্তে। একটু আগে তাহের সাথে জানিয়েছেন আজকে একটি বড় আকারের অভিযান চালিয়েছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ক্যানাল স্ট্রিটে, নিউ ইয়র্ক সিটির ক্যানাল স্ট্রিটে। এবং সেখানে শুধু আইস নয়, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট নয়, হোমল্যান্ড সিকিউরিটির আরো বেশ কয়েকটি ডিপার্টমেন্ট সেখানে আজকে অভিযান চালিয়েছে। তবে এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ফেডারেল অভিযানে কোনো প্রকার সহযোগিতা করেনি, কিংবা এনওয়াইপিডির কেউই এই ফেডারেল অভিযানে অংশগ্রহণ করেনি। তবে একজনকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে, তার বিরুদ্ধে অভিযোগ সে একজন ফেডারেল ল এনফোর্সমেন্ট অফিসার, অর্থাৎ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার একজনের উপরে চড়া হয়েছিল এবং সেই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সেখান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কারণ চায়না সেই ক্যানাল স্ট্রিট এলাকা থেকে অনেকে আইস কর্তৃপক্ষ ধরে নিয়ে ফেডারেল প্লাজা নিয়ে যায়, এবং যাদের নিয়ে যাওয়ার সময় অনেকেই পিছু পিছু গিয়েছিলেন, কিন্তু যাদের নিয়ে সেই বিল্ডিং এ প্রবেশ করে আইস কর্তৃপক্ষ তাদের সকলেই এখন বের হয়ে গেছেন কিনা একজন ছাড়া, সেটি অবশ্য কেউ এখনো নিশ্চিত করতে পারছেন না। অতএব আইস কর্তৃপক্ষ কিংবা হোমল্যান্ড সিকিউরিটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায় নাই যে তারা কয়জনকে সেখানে গ্রেফতার করেছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে যে অবৈধ অভিবাসীদের খোঁজ করার জন্য নয়, চায়না টাউন অর্থাৎ ক্যানাল স্ট্রিট এলাকায় বিপুল পরিমাণ জাল পণ্য বিক্রি করা হয়, এবং এতে যারা এই সমস্ত পণ্যের মূল মালিক, যারা অরিজিনাল পণ্য যারা তৈরি করেন, তারা ব্যবসায়ী চলে যাননি। তার কারণ তার কাছে তার আইডেন্টিফিকেশন রয়েছে, সেই জন্য তিনি চলে যাননি। এই হচ্ছে চায়না টাউনে ক্যানাল স্ট্রিট এলাকায় যে আইস অভিযানের সর্বশেষ খবর। তবে সেখানে ব্যাপক বিস্তৃত এলাকায় এই আইস অভিযানটি চালানো হয়েছিল, এবং সেখানে এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও আইস কর্তৃপক্ষ এখন সেখানে আর নেই, সর্বশেষ খবর জানা গেছে। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের পক্ষ থেকে জানানো হয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কিংবা আইসকে, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তবে তিনি এবং অবশ্য তার একজন মুখপাত্র, মেয়র একজন মুখপাত্র বলেছেন যে তারা আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন আইস কর্তৃপক্ষের এই ক্যানাল স্ট্রিট অভিযানের ব্যাপারে, এবং সেই বিস্তারিত তথ্য পাওয়ার পরে হয়তো তারা নতুন করে আরো বক্তব্য রাখবেন। তবে আপাতত তারা বলেছেন যে সাধারণ ডিপোর্টেশন প্রক্রিয়ার সাথে নিউ ইয়র্ক সিটি প্রশাসন কখনো সম্পৃক্ত হয় না, এবং এটি নিউ ইয়র্ক সিটি একটি পলিসি। এবং তিনি আরো বলেছেন যে যেই রিসোর্স, যেই পরিমাণ সম্পদ ব্যবহার করে এই সিভিল ডিপোর্টেশন অভিযান চালানো হয়, সেটার পরিবর্তে যারা যুক্তরাষ্ট্রে তাদের নতুন জীবনের স্বপ্ন দেখতে এসেছেন এবং স্বপ্ন গড়ার কাজে নিয়োজিত রয়েছেন, তাদেরকেই বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত ফেডারেল সরকারের এই ধরনের অভিযান না চালিয়ে। সেটাও তিনি অবশ্য আজকে তার পক্ষে তার প্রেস সেক্রেটারি সাংবাদিকদের সেটি জানিয়েছেন। এটি প্রেসিডেন্ট মেয়র এরিক অ্যাডামসের মতামত বলে তিনি এটি জানিয়েছেন। একটি অত্যন্ত জরুরি তথ্য সিআইএস এর অফিস পক্ষ থেকে জানানো হয়েছে, এবং গতকাল একজন শিকাগোতে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট একজন গ্রিন কার্ড ধারীকে গ্রেফতার করে। তার কারণটাই হচ্ছে যে তার কাছে তার গ্রিন কার্ডটি ছিল না। যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের সাথে তারা যে নির্দেশনামা পান, সেখানে স্পষ্ট উল্লেখ আছে
যে সবসময় তাদের সেই গ্রিন কার্ডটি বহন করতে হবে। অর্থাৎ তারা যে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং বৈধভাবে আছেন, সেটি যখনই প্রমাণের প্রয়োজন হবে তখনই যেন সেটি তারা প্রদর্শন করতে পারেন, এই জন্যই এই বিধিটি রাখা হয়েছে। তবে এতদিন এই বিধিটি কার্যকর করার ব্যাপারে ফেডারেল সরকার কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিংবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে তেমন জোরালো চাপ সৃষ্টি করা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের সব ধরনের ইমিগ্রেশন আইন জোরালোভাবে কার্যকর করার যে নির্দেশ দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে যে কোনো হালকা অজুহাতেও এখন শাস্তি পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন যে এই গ্রিন কার্ড যদি সাথে না রাখা হয় তাহলে এটি একটি মিসডেমিনার অপরাধ, এবং এই মিসডেমিনার অপরাধে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। শিকাগোতে যাকে যাকে আটক করা হয়েছে তাকে অবশ্য জেলে নেওয়া হয়নি, তাকে $130 টিকিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে পরবর্তীতে যেন সে সবসময় তার গ্রিন কার্ডটি বহন করে। অবশ্য যে আইস কর্তৃপক্ষের যে অফিসার তাকে থামিয়েছিলেন ট্রাফিক স্টপে, তিনি হয়তো একটু সদয় ছিলেন, নতুবা তার জেল জরিমানা দুটোই হতে পারত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, নিউ ইয়র্ক শহরে আজকে একটি অত্যাধুনিক, নান্দনিক এবং বিশ্বের সেরা একটি ভবন আজকে উদ্বোধন করা হয়েছে। জেপি মর্গান চেইজের হেডকোয়ার্টার, যেটি সারা বিশ্ব জুড়ে জেপি মর্গান চেইজের যেই প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড রয়েছে তার মূল হেডকোয়ার্টার হবে এই নিউ ইয়র্কের 60 তলা ভবনটি, 270 পার্ক এভিনিউতে। এই ভবনে কি নাই, মেডিকেল অফিস থেকে শুরু করে 19টি রেস্টুরেন্ট, বার, শপিং মল থেকে শুরু করে মেডিটেশন সেন্টার সবকিছু রয়েছে। তার কারণটা হচ্ছে যে জেপি মর্গানের যিনি জেপি মর্গান চেইজ 225 বছরের পুরনো কোম্পানি আর নিউ ইয়র্কে কাজ করছে। তারা বলেছে যে নিউ ইয়র্ক শহরের প্রতি তাদের অসীম কৃতজ্ঞতার নিদর্শন, এবং সেখানে প্রায় 10,000 কর্মচারী কাজ করবে। তারা যাতে স্বাচ্ছন্দ্যে এবং সব ধরনের পরিবেশে তারা কাজ করে কাজের কর্মদক্ষতা বাড়াতে পারেন, সেই জন্যই এই ধরনের একটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য, প্রজন্ম থেকে প্রজন্ম এই অফিস ভবনের সুবিধা ভোগ করতে পারবেন। নিউ ইয়র্ক সিটির মেয়রও জেপি মর্গান চেইজকে অভিনন্দন জানিয়েছেন। এই ধরনের একটি ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বের অন্যতম সেরা একটি ভবন, যেটি প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত সর্বাধুনিক, এবং এতে সব ধরনের ফ্যাসিলিটি, চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে, যেটা একটু আগে বললাম 19টি শুধু রেস্টুরেন্টে রয়েছে এই ভবনে। যাই হোক, আপনার সময় পেলে যেতে পারেন একবার, 270 পার্ক এভিনিউতে অবস্থিত। এবার শেষ করছি আরেকটি বিষয় জানিয়ে, সেটি হচ্ছে যে মেয়র নির্বাচনটি জমে উঠছে, এবং মেয়র নির্বাচনে গত 2 দিন ধরে যে আলোচনাটি নিউ ইয়র্কে সবচেয়ে বেশি জোরালো ছিল, সেটি হচ্ছে যে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলিওয়া শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা। আজ দুপুর পর্যন্ত তিনি শক্তভাবে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই, কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না, তিনি তার প্রার্থিতা অব্যাহত রাখবেন, এবং তিনি মনে করেন তার পক্ষে এখনো নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচিত হওয়া সম্ভব। যদিও তার যিনি চাকরিদাতা তিনিও তাকে নিষেধ করেছেন, এবং রিপাবলিকান দলের অনেকেই তাকে নিষেধ করছেন। তবে সাধারণ রিপাবলিকানদের ভিতরে তার সমর্থন এখনো 13% মতো, এবং তিনি যদি প্রত্যাহার না করেন নির্বাচন থেকে, আর তিনি যদি নির্বাচনে অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে কুমোর পক্ষে মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে চ্যালেঞ্জ করা অত্যন্ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। আর তার কারণ এখনো প্রায় 48% ভোট জরিপ এগিয়ে রয়েছেন, 23% পাচ্ছেন কুমো, এবং 13 থেকে 15%-এর মধ্যে উঠানামা করছে কার্টিস সিলিওয়ার জরিপ। তবে সবই জরিপ, অনেক সময় জরিপ সত্য প্রমাণিত হয় না, সেটি হচ্ছে দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত জোহরান মামদানিকে সকল মিডিয়া, সকল জরিপ ফ্রন্ট রানার হিসাবেই চিহ্নিত করেছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ। সো আপনি জানেন যে আজকে চায়নাটাউনে বড় ধরনের অপারেশন হয়েছে, এবং সেখানে শুধু অপারেশন হয় নাই, প্রতিবাদী মানুষ, মানব ঢাল অভিযান হয়েছে, রাইট। সো অভিযান, এবং সেখানে প্রতিবাদী মানুষ মোটামুটি একটা ভালো, তারা বলছিল মব নাকি হয়েছিল যে আইসের বিরুদ্ধে, এবং কিছু কিছু ল প্রণেতা তারা তাদের ইনস্টাগ্রামে যে আইসের বিরুদ্ধে যে প্রতিবাদী মানুষের যে ঢাল, সেটি আপনার আপলোড করেছেন। সো আমাদের বাংলাদেশি একজন যিনি সেখানে কাজ করেন, তার নাম হচ্ছে আপনার জাহেদ হাসান সুমন।
সুমন খা, উনি এখানে ছিলেন সে সময় যখন এই এই অপারেশন চলে। সুমন খা তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। সুমন, আপনি কেমন আছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জুড়ে বলেন। জি ভাই, আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটু আপনাদের বলবেন দোয়ায় যে ভাই কিভাবে আপনি তো ছিলেন সেখানে উপস্থিত এবং আপনার কিছু ভিডিও ফুটেজ আমরা দেখেছি। আগে একটু ফুটেজটা আমরা দেখি তো। জি, কাজী ফজিয়া কিছু বলছেন বোধহয়, রাইট? আচ্ছা, আমরা ফুটেজটা দেখি, তারপর আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ, my dick. Pussy. What? What you gonna do? Suck my dick. So what? Suck my dick. Suck my dick, nigga. Fuck out of here, bitch ass nigga. Suck my dick, nigga. Suck my dick, nigga. Get off my block, nigga. So fuck man, get something else to do. All of y'all niggas suck my dick. তো আমরা একটু সামান্য একটু ভিডিও দেখলাম যে জি কাজী ফজিয়া কিছু বলতে চাচ্ছিলেন আগে। বললাম যে বেশিরভাগ আনমিউট করা, আপনার কথা ইকো হইতেছে, কিছু আমাদেরকে মিউট করতে হবে, তাহলে আপনার কথা বা ওনার কথা শোনা যাবে। ওকে, এখন শোনা যাচ্ছে? এখন পরিষ্কার শোনা যাচ্ছে? ওকে, ভেরি গুড। জি সুমন, আপনার কাছে শুনিতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেখানে? আজকে আমাদের দোকানের সামনে আমরা দোকানের ভিতরে ছিলাম, হঠাৎ করে দেখি আইসের গাড়ি কয়েকটা। তখন আমরা ফলো করলাম কি বিষয়, আর সাথে সাথে যে খালাইয়ারা যারা ফেক মাল বিক্রি করে ওরা দুমদাম করে পালাচ্ছে। বাদ একটু ফলো করে দেখলাম, আর প্রায় 20টার মতন গাড়ি ছিল, আইস প্রায় 90 থেকে 100 হিসাব, মানে আনলিমিটেড। আমি কখনো এইভাবে দেখি নাই। আইস অত আইস যে রেড করতে পারে, প্রায় সময় আমরা দেখি 5 জন, 10 জন, 15 জন হাইয়েস্ট, কিন্তু আজকে যে এটা একটু ভিন্ন ছিল। আমার নিজ চোখের সামনে থেকে 7 জনকে গ্রেফতার করেছে। অবশ্যই আপনি তো ভাই ওখান থেকে গিয়ে সাক্ষাৎকার এনেছেন। এই মুহূর্তে ওখানে কোনো যে যারা মানে ফেক মাল বিক্রি করে ওরা কেউ নাই। এই রেড মানে এই গ্রেফতার করার পর মানে সবকিছু ছত্র ছায়া হয়ে গেছে, অনেক ব্যবসায়ী আতঙ্কে আছে। ওকে, সো আমরা দেখেছি যেটা যে ওখানে যখনই অভিযান শুরু হওয়ার সাথে সাথে ওই যেটা ক্যানাল স্ট্রিট অ্যান্ড ব্রডওয়ে কর্নারের যে এটা সবচেয়ে বিজি এরিয়া চায়না টাউনের, এবং ওইখানে সব দোকান অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমরা বিকালে যখন আবার গিয়েছি আমরা দেখেছি অলমোস্ট ইটস এ ডেড এরিয়া, বিকজ মানুষ নাই, সব মানুষ সরে চলে গেছে। সো আপনি কি একটু বলবেন যে যখন তারা কিভাবে আসলো, তারপরে মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো, একটু ঘটনাটা একটু আপনার খুলে বলবেন? মূলত ভাই, মূলত যে দোকানগুলা ছিল, বিশেষ করে বাঙালি দোকানগুলা, ওগুলা কোনো দোকান অফ হয় নাই। যারা জেনুইন বিজনেস করে কোনো সমস্যা নাই, কোনো ফেক মাল বিক্রি করে না, এদের কোনো সমস্যা হয় নাই। কিছু ফেক মাল বিক্রি করে আমাদের বাংলাদেশি নয়, এই যে অন্য দেশে আফ্রিকান বিশেষ করে আফ্রিকান এবং ওই যে চায়না, আরো কয়েকটা মানে অন্য দেশি লোকরা যারা মূলত ফেক মাল বিক্রি করে, ওরা দোকান অফ করে অনেক দোকান চলে গেছে। আর মূলত সবাই একটু আতঙ্কে আছে, টেনশনে আছে। অনেকে চাকরি করে, অনেকের কাগজের অনেক সমস্যা, ওগুলা এভরিথিং মানে মূলত টেনশনে সবাই আছে। বিশেষ করে আজকের ব্যবসাটি অনেক স্লো। আমাদের দোকানে প্রতিদিন সেল থাকতো মিনিমাম 7 থেকে 8,000, আজকে একবারে অল্প 2,000 হয় নাই। সো কাজী ফজিয়া, আপনারা জানেন যে যদি কোনো ফেক বা ওই যে আপনার যেসব জাল কোনো জিনিস যদি ধরতে হয়, তাহলে তো কোনো সময় আইস ওখানে যায় না। এটা নর্মালি যে FBI অথবা আপনার NYPD গিয়ে ধরে। এটা আজকে আইস ওখানে গিয়ে অভিযান চালিয়েছে, এবং নাজমুল হাসান আপনিও দেখেছেন যে তারা যে স্টেটমেন্ট দিয়েছে, তারা বলছে যে আমরা অবৈধদের ধরতে যাইনি, আমরা ধরতে গিয়েছিলাম যে আপনার এই যে জাল বিভিন্ন জিনিসপত্র যে বিক্রি হচ্ছে এটা ধরার জন্য। আইস করতে গিয়ে এটা ধরার ব্যাপার, এটা তো আমরা কখনো দেখি নাই। তো আপনারা যে জিনিসটা দেখছেন, লস এঞ্জেলসের দিকে যদি তাকান,
ওরা একটা ওভার ক্রাউড এরিয়াতে যায়, লাইকে ওরা ওয়ালমার্টের পার্কিং লটে যায়, ওরা হোম ডিপোর সামনে যায়, ওরা আসলে দেখে লার্জ অ্যামাউন্ট মানুষ কোথা থেকে ধরতে পারবে। এই চায়না টাউনের ফেক মাল বিক্রিটা একটা বাহানা, যদিও এখানে FBI ছিল, আজ ছিল DEA, যেটা ডিপার্টমেন্ট ড্রাগ এনফোর্সমেন্ট, যারা ওরা ছিল, যে ফেক পারফিউমটা বিক্রি হয়, ফেক পারফিউমের এক ধরনের ইলিগাল ড্রাগ থাকে তারা বলে আর কি, তারা এরকম দলবল বাইদা গেছে, কিন্তু এটা আসলে যেটা ক্র্যাকডাউনেরই একটা অংশ। আমি অনেকদিন থেকে বলতেছিলাম যে নির্বাচনের আগে একটা অরাজকতা তৈরি করবে যাতে মানুষ ডিস্ট্রাক্ট হয়, মানুষ সমস্যায় পড়ে, আর মানুষ যাতে করে ব্যস্ত হয়ে পড়ে এইসব নিয়ে। চায়না টাউন হবে সেটা লক্ষ্যবস্তু বুঝতে পারি নাই। বেশিরভাগই ওখান থেকে তো সব কালো মানুষদেরকে ধরে নিয়ে গেছে, আর তাদের কাছে জানতে চাইছে কি, তারা মাল ফেক কি নকল সেটা দেখতে চায় না, তারা দেখতে চাইছে পাসপোর্ট অথবা বলতেছে যে লিগেল কাগজপত্র দেখাও। তার মানে আইসদের রেডি আসলে উদ্দেশ্য, বাকিটা হলো বাহানা। তারা খালি চাইছে যেখান থেকে একটা বড় অ্যামাউন্ট ধরতে পারে, আর এটা নিয়ে যাতে একটা হইচই পড়ে। আপনারা যদি পোশাক আশাকের দিকে নজর দেন তাহলে দেখেন কিভাবে তারা মুখে কাপড় বাঁধছে, মানে যেভাবে মাংকি ক্যাপ পরে আসছে। এটা কি একটু অদ্ভুত না? সরকারের ফেডারেল এজেন্ট বলে, এরিক অ্যাডাম তো কথায় কথায় একে ফেডারেল এজেন্ট বলে, তাদের কাছে বাধা দিবে না। ফেডারেল এজেন্টদের এত ভয় কিসের যে তাদের একদম চেহারা কভার টবার কুইরা একদম তাদেরকে যাতে নাচি না যায় এরকম একটা অবস্থায় তারা ওখানে গেছে। এই সমস্ত কিছুর মধ্যে গুড জিনিস হলো মানুষ প্রোটেস্ট করছে, বাই স্ট্যান্ডার্ড যারা তারা অনেক প্রোটেস্ট করছে। একজন কিন্তু অ্যারেস্ট হয়েছে বাই স্ট্যান্ডার্ড চিল্লাচিল্লি করতে গিয়ে। এটা ভালো জিনিস, এবং আমার মনে হয় যেখানে প্রিপারেশন থাকবে না সেই এলাকা তারা বাইসা নিছে, ওভার ক্রাউড এলাকা তারা বাইসা নিছে। এটা নিউ ইয়র্কের ক্র্যাকডাউনের হয়তো প্রথম একটা রেড, যেটা আমার কাছে মনে হচ্ছে সবকিছু পড়ে দেখে। জি, সো সুমন, আপনি জানেন যে কালকে তো সকালে সব দোকান ব্যবসা বাণিজ্য খোলা হবে এবং প্রচুর আনডকুমেন্টেড লোক যাদের কাগজপত্র নাই তারা ওইখানে কাজ করে, ইনক্লুডিং লট অফ বাংলাদেশি অলসো। সো ওদের ব্যাপারে আপনার হোয়াট ইজ ইউর সাজেশন এন্ড আপনি কি চিন্তা করছেন যে ওরা কি কাজে যাবে? কাজে অনেকে যাবে ভাই, মূলত কাজে যাবে, অনেকে টেনশনে আছে এবং কাজ করবেই। যদি কেউ কাজে না যায় তো ওরে তো আর কাজে রাখবে না। কিন্তু কাজে যদি তার কাগজপত্রের সমস্যা থাকে তাইলে এই বইয়ের মধ্যে সে যাবে কিভাবে? কাগজ বলতে আমি ভাই বলি, কাগজ বলতে যারা লিগেল ডকুমেন্ট আছে ওরা তো কন্টিনিউ কাজ করবে। যাদের কোনো ডকুমেন্ট নাই এরা তো আর কাজে যাবে না। যেহেতু আজকে আপনি জানেন যে ওখানে অনেক লোক আছে যাদের কাগজপত্র নাই, অনেক লোক আছে, নট বাংলাদেশি, এটা ঠিক আছে, অনেক আছে। বিশেষ করে দোকানে যেগুলা লোক আছে বেশিরভাগ লোকের কাগজ আছে, আর ওগুলা রাস্তায় বিক্রি করে যারা, এদের কাগজ 99% নাই। এদেরকে প্রতিদিন 2 বার পুলিশে ধরে, 1 বার ধরে, আমরা নিজ চোখে দেখি ভাই। জি, বিশেষ করে আমাদের বাঙালি যে দোকান আছে ওগুলাতে বেশিরভাগ কাগজে আলাল লোকারি ভাই আছে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। একটা জিনিস স্যার ভাই, ওদের স্টেটমেন্ট যেটা দেখলাম, ল এনফোর্সমেন্টের যে স্টেটমেন্ট দেখলাম, সেই স্টেটমেন্টে তারা কিন্তু মেনশন করতে চায় যে ডিপার্টমেন্ট গুলা তারা সাথে করে নিয়ে আসছে, সবাই মিলে 5টা ডিপার্টমেন্ট একসাথে গেছে। তাতে মনে হচ্ছে যে পারফিউম যেটা, ফেক পারফিউম যেটা, সেটা তাদের উদ্দেশ্য, কারণ ফেক পারফিউমের মধ্যে তারা অবজেকশন জানাইছে। আর ওই সুমন ভাইয়ের একটা কথা বলি আপনাকে, অন টিভিতে বলা ঠিক না, যেহেতু আমি আপনাকে চিনি না, পরে বলতে পারবো না, যে আপনি কথাটা বললেন কালাই, এই কথাটা কিন্তু খুব একটা রেসিস্ট ওয়ার্ড। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে যদি কেউ এরকম নামে ডাকে আপনি কি ফিল করবেন? সো আপনি যেই জিনিসে খারাপ ফিল করবেন সেই জিনিসটা আরেকজনকে না বলাই ভালো। কালো মানুষ বলতে পারেন, ব্ল্যাক মানুষ বলতে পারেন, কিন্তু আপনার কথাটা খুব অবজেকশন কথা আমাদের ল্যাঙ্গুয়েজে আর কি। প্লিজ এরকম বললেন না, সবাই আমরা মানুষ, চামড়া আমরা সাথে করে নিয়ে আসি নাই, আল্লাহ দিয়েছে। দুঃখিত। থ্যাংক ইউ সো মাচ। আপনি হাত তুলছেন, কি কিছু বলবেন? আমি বলতে চাই যে এটা ফজিয়া যেটা বলছে এটা একটা বাহানা। এখানে মানে নিউ ইয়র্কের মানুষ এই শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াইছে, এটা খুব ভালো। আমরা অবশ্য এই বেআইনি কাজকর্ম, এই ব্যাগ, আমাদের যারা সঠিক ব্যবসা করেন আইন কানুন মেনে, আমরা তাদের পক্ষে দাঁড়াতে হবে। এই সমস্ত বাটপার যারা চুরির ব্যাগ বিক্রি করে, বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি করে, এদের উচ্ছেদ করা দরকার। কিন্তু আমি মনে করি এটার পিছনে ট্রাম্প প্রশাসনের একটা ষড়যন্ত্র। নিউ ইয়র্কে এইসব হচ্ছে দেখে
ওই যে লস এঞ্জেলসের মতো অন্যান্য নগরীর মতো যাতে আগামীতে ওই ন্যাশনাল গার্ড প্রেরণ করা যায় তার একটা প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প শুরু করেছেন। কিন্তু নিউ ইয়র্কের মানুষ অভিবাসীর পাশে দাঁড়িয়েছে, মানে এই সমস্ত মানুষ আপনারা দেখছেন অনেক শ্বেতাঙ্গ লোক যারা দাঁড়িয়েছে। তো হ্যাঁ, আমরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। আর কিন্তু যারা এখানে আইন কানুন এই চুরি চেষ্টা করবে, আমাদের ভালো ব্যবসা যারা করেন তাদের ব্যবসা বাগড়া দিবে, তাদেরকে গ্রেফতার করা হোক এবং সঠিক নিয়মে গ্রেফতার করা হোক। সেখানে ওই ফুটপাতে যদি ওই ইলিগাল জিনিস ব্যবসাও করে এর এই সেনাবাহিনী দিয়ে ধরার তো কিছু নাই। এটা নর্মাল প্রক্রিয়ায় মানে এইসব দমন করা হোক। তো আমি এটা মনে করি এইসব ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। আর এই যে আমাদের সুমন ভাই, হ্যাঁ আপনি উদ্দেশ্য করে বলেন নাই, কিন্তু আমরা এটা এই বহু বর্ণের দেশে থাকি, আমাদের কথাবার্তায় মানে আমরা এগুলো শিখবো। আপনি যেমন আমরাও এরকম ভুল করি, এখানে লজ্জার কিছু নাই এইসব জানা। ধন্যবাদ, এটা বুঝতে পারছে দেখে অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে আজকে আপনার বক্তব্য মনে হচ্ছে খালি এটা না, আজকে আমি আরো নানান ভাবে প্রতারিত হয়েছি নিউ ইয়র্কে। আমার এইসব ব্যাপারে এখন আর বলার সময় নাই, আমি পরে বলবো। আচ্ছা, এনিওয়ে বলেন না, কি প্রতারণার কি প্রতারণা হয়েছে? এটা আমি বলতে চাই না, এটা অন্য দিনের জন্য থাক। আজকে মানে আমরা জরুরি আলাপ শুনি। আচ্ছা যাক, আজকে আপনার মনে হচ্ছে যে পুরো রিভার্স একটা পার্সন, আপনাকে দেখে আমি চিনতে পারছি না আজকে। এনিওয়ে, হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে যাই। হাসান ভাই, আপনি কি ইব্রাহিম চৌধুরী খোকন সাহেবকে আজকে খুলস পাল্টালেন না? মনে হচ্ছে এক নতুন ইব্রাহিম চৌধুরী সাহেব আজকে। ওয়েলকাম টু দ্য ক্লাব। কি বলে কখন আমি সবসময় একসাথেই আছি। ওই যে হাসান ভাই ভয়টা দেখাইছিল, আমি আজকে সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টে মানে ফোনই করলাম, তারা আমার কাছে একটা ইমেল পাঠাইছে যে এটা যেন আমি বললাম যে আমাদের কমিউনিটির লোকজন খুব উদ্বিগ্ন, মানুষ নাকি সোশ্যাল সিকিউরিটির টাকা পয়সা পাবে না, মানে এগুলা বলছে এগুলো কোনো অসুবিধা না, টাকা সময় মতো পাবে, এটা আমরা নিশ্চয়তা দিলাম। তুমি তোমার আগে পান পাওয়ার পরে তারপরে কথা হবে, আগে পান। এবং এটা আমি পাইছিও, সুতরাং অমূলক ভয় এটা হাসান ভাই দেখেন না, এই ভয় সৃষ্টি করার মধ্যে আবু তাহের সাহেব আপনার কি আনন্দ পান আমি জানি না, বাট মানে মানুষ তো মানুষ আধার কথা শুনতে চায়। জি জি, আমি সরি হাসান ভাই কথা বলবেন। জি না, ইব্রাহিম ভাই একটা কথা বলি আপনাকে, সেটা হলো হাসান ভাই যে কথাটা বলছে, এই কথাটা যে কতটা বুনিয়াদ আছে কথাটার মধ্যে, সত্যি আছে। এটা হলো সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে অটোমেটিক ইমেল আসছে, আর ওই অটোমেটিক ইমেলে বলছে তোমরা নিশ্চিন্ত থাকো, ইভেন দো শাটডাউন আমরা কাজ করতে পারি না, তোমাদের চেকগুলো অটোমেটিকই যাবে এবং অটোমেটিকই এগুলো আপডেট হবে। তার মানে মানুষ তার মানে এখানে ভয় আছে। নাইলে তো আপনি ফোন করতে পারেন, আমি তো ফোন করি নাই সোশ্যাল সিকিউরিটিরে, কিন্তু আমিও তো ইমেলটা পাইছি। তার মানে হলো তারা হাজারো কল মানুষের কাছ থেকে পাচ্ছে যে মানুষ ভয় পাইতেছে, আর ওরা বলছে ও ইভেন ওদের বেতন নাই তবু ওরা কাজ করে যাচ্ছে, এবং এগুলা অটোমেটিক লোকজন পাইতে থাকবে। কতদিন মানুষ বেতন ছাড়া কাজ করবে? সিটি ব্যাংক থেকে আমাদের কাছে মেসেজ আসছে, তুমি কি ফেডারেল ওয়ার্কার, তুমি কি এখন আনএমপ্লয়মেন্ট, তুমি যদি তোমার বিল দিতে কোনো স্ট্রাগল করো আমাদেরকে কল করে যোগাযোগ করো। মানুষ স্ট্রাগল করতেছে, বিনা পয়সায় মানুষ কাজ করতেছে বা কাজ করতে বাধ্য হইতেছে, এবং সোশ্যাল সিকিউরিটি ওইটার আন্ডারে গেছে। তো এটা একটা রিক্সে পড়ছে, দা হোল আমেরিকা এখন একটা বিরাট রিক্সে পড়ে গেছে। আর কিছু ডেমোক্রেটরা এটা গো ধরেছে যে তারা মানে সরকার বন্ধ রাখলে মানে ট্রাম্প প্রশাসনকে বিপদে ফেলতে পারবে। আমি মনে করি এইসব আমরা অবসানের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়া উচিত। ফৌজি আপা, অলরাইট, ওকে, লেটস টক অ্যাবাউট আদার থিং। যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই আপনার হোয়াইট হাউসের একটা অংশ ভেঙে ফেলেছেন। এটা আসলে কিং এর যে কাজ আর কি, ওইটাই উনি করছেন, যেটা কোনোদিন আমরা চিন্তাও করি নাই। এবং এখানে একটা বলরুম বানাচ্ছেন, যে বলরুমে তিনি ড্যান্স করতে চান। উনি এখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আমরা আশা করি যে ওইটা ওখানে মিলাদ পড়ার জন্য একটা হল বানাইবেন, উনি তো ড্যান্স করার জন্য বানাবেন। আবার এটা সংস্কার প্রক্রিয়া, এটাকে আধুনিক করা, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করলে অসুবিধাটা কি? দেখি ডোনাল্ড ট্রাম্পের ড্যান্সটা একটু দেখতে চাচ্ছিলাম। মুদ্রা কথা হচ্ছে এই যে ইস্ট উইং, আপনারা জানেন হোয়াইট হাউসের দুটো উইং, ওয়েস্ট উইং এ
হোয়াইট হাউসের অফিস কাজকর্ম করেন ট্রাম্প সাহেব। ইস্ট উইংটা মূলত ফার্স্ট লেডির অফিস, কেমন। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেকদিন থেকে বলছেন তিনি একটা বলরুম করতে চান। যে রুমটা আছে সেখানে সাধারণত এখানে গেস্টদের এন্টারটেইন করা হয়, ছোট, উনি চাচ্ছেন এটা বড় করতে। কত বড়? 90,000 স্কোয়ার ফিট, এত বড় একটা হল হবে, একটা ছোটখাটো ফুটবল খেলার মতো মাঠ একটা আর কি হবে, যাতে করে অনেক লোক সেখানে যেতে পারে। লেজিটিমেট ডিমান্ড ধরে নিচ্ছি আমি, যে হোয়াইট হাউসে কত লোকই তো আসে, কত রকমের রাষ্ট্রীয় কর্মকাণ্ড হয়। সমস্যা হচ্ছে এই যে দুটো সমস্যা। একটা হচ্ছে এটা কে করছে, কার পয়সায় হচ্ছে। হোয়াইট হাউস হচ্ছে হাউস অফ দ্য পিপল, দেশের মানুষের সবার শহর এই জায়গাটা, তাই তো। সেখানে প্রাইভেট ফান্ড থেকে $250 মিলিয়ন, 200 থেকে $250 মিলিয়ন বাজেট ধরা হয়েছে, এবং সব টাকাটাই আসছে প্রাইভেট সোর্স থেকে। যখন বাইরের লোক প্রাইভেট সোর্স থেকে সরকারের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন আমাদের সতর্ক থাকা ভালো। এটা কেন আসতে চাচ্ছে, টাকাটা তারা কেন দেয়, তারা কি সৎ উদ্দেশ্যে দিচ্ছে, না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। একটা অটোমেটিক কনফ্লিক্ট সেখানে আছে বলে নানা মহল থেকে সতর্ক করা হয়েছে। ধরো যে প্রেসিডেন্ট সাহেবের, ডোনাল্ড ট্রাম্প সাহেবের ইনঅগ্রেশনে প্রচুর বিদেশি প্রাইভেট সেক্টর থেকে পয়সা দেওয়া হয়েছে, সেটা বুঝি আমি। এবং সেখানে যে উদ্দেশ্য একটাই, প্রেসিডেন্টের কাছাকাছি যাওয়া, তাও আমরা মেনে নিই আমরা, কারণ প্রেসিডেন্টের ইনঅগ্রেশন নিয়ে আমাদের কোনো বল, তার নিজস্ব ব্যাপার এটা একটা। কিন্তু হোয়াইট হাউসটা তো আমার, হোয়াইট হাউসটা প্রেসিডেন্ট সাহেবের ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু ইটস মাই প্রপার্টি, 1 নম্বর। 2 নম্বর, সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটতে হচ্ছে যে এটা একটা হিস্টোরিক একটা জায়গা। একটা যদি আপনি কোনো হিস্টোরিক ভবন ভেঙে ফেলেন, আমাদের আগে বলা হয়েছিল যে না, পুরনো স্ট্রাকচারকে আঘাত করা হবে না। প্রেসিডেন্ট সাহেব আমাদের অ্যাসিওর করেছিলেন যে না, এটাকে এর হিস্টোরিক ভ্যালুকে নষ্ট করা হবে না। এখন দেখা যাচ্ছে না, এটা ভেঙে ফেলা হচ্ছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না, ছবি তোলা বারণ, কারো কথা বলা বারণ। ওয়াশিংটন পোস্ট বা আরো পত্রিকায়, আমি একাধিক পত্রিকা দেখে ছবিও ছেপেছে যে ইস্ট উইং এর একটা অংশ ইতিমধ্যে ভেঙে ফেলেছে, এবং এর ফলে যে হিস্টোরিক প্রিজার্ভেশন ভ্যালু আছে তা ক্ষতিগ্রস্ত হবে। যে ধরা যাক, আমি বলবো তাজমহল, আপনি তাজমহল ভেঙে সেখানে আপনি বলরুম বানাবেন একটা, ঠিক আছে, বলরুম বানাবেন, লোকে দেখা করতে আসে, আপনার একটা রুম দরকার। কিন্তু এর ফলে যে এই যে 500 বছরের 400 বছরের পুরনো ভবনটা ক্ষতিগ্রস্ত হলো, এটা আপনি পূরণ করবেন কি করে? সে কারণে এত উদ্বেগটা আমাদের, যে আমাদের সবার ঘরটা আমাদের সম্মতি ছাড়া একজন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত প্রয়োজনে এই কাজটা করলেন, সে কারণে এত উদ্বেগ দেখা দিয়েছে। সো উনি কি আপনারা এটাকে জাস্ট একটা বলরুম বানাবেন, রাষ্ট্রীয় কিছু করবেন, কিন্তু এটা 250 বছরের ইতিহাসে নতুন করে ইতিহাস নির্মাণ হয়, ইতিহাস তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এবং ডোনাল্ড ট্রাম্প যে জনপ্রিয়তা নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে নেতৃত্বের যে অবসরণীয় উত্থান আমেরিকা আবার দেখিয়েছে, এটাকে স্মরণীয় রাখার জন্য দিস ইজ এ সিগনেচার স্টেপ হি ইজ টেকিং। সো উই শুড, আমাদের আমরা আলোচনা করি একটু ভেনেজুয়েলা নিয়ে। ভেনেজুয়েলার কথাটা একটু বলি। ভালো কথা বলেছেন ইব্রাহিম চৌধুরী, ভ্যালিড পয়েন্ট একটা। প্রেসিডেন্ট সাহেব তার সিগনেচার, তার স্বাক্ষর রাখছেন, ঠিক এক্স্যাক্টলি, কিন্তু স্বাক্ষর রাখতে যে তিনি কিন্তু আগের স্বাক্ষরগুলি মুছে দিচ্ছেন। যেমন ধরা যাক, এখানে রোজালিন কার্টারের একটা নিজস্ব রুম আছে সেখানে, আমরা জানি সেই রুমটা ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে। আমরা জানি কি এখানে প্রেসিডেন্ট কেনেডির স্ত্রী মিসেস কেনেডি একটা বাগান করেছিলেন, সেই বাগানটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে আগের ইতিহাসটা ভেঙে নতুন ইতিহাস নির্মাণ করা, সেটাও তিনি করতে পারেন। কিন্তু এর ফলে ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতি হচ্ছে যে আমাদের যে কমন কালেকটিভ মেমোরি, সেই কমন কালেকটিভ মেমোরিকে নতুন পোচ দেওয়া হচ্ছে, সেখানে আপত্তি। এটা উনি প্রেসিডেন্ট বলেছিলেন কিন্তু কোনো কিছু ভাঙা হবে না, উনি জানেন এর ভ্যালু কি আছে, কিন্তু কার্য দেখা গেল যে উনি তার কথা রাখতে পারেননি, ভেঙে ফেলছেন। হয়তো নতুন বড় একটা কিছু হবে, গুরুত্বপূর্ণ কিছু হবে, কিন্তু এর করতে যে যা আমাদের সবার কমন ছিল, কমন কালেকটিভ মেমোরি ছিল, তাকে তিনি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন বলে ভয় পাচ্ছি আমরা। আমরা এখন জানি না কি হয়েছে, নোবডি হ্যাজ ভিজিটেড ইট, কিন্তু ভয়টা এই কারণে। এক্ষেত্রে মেলানিয়া ট্রাম্প কি বলছেন আপনারা? উনি কি কোনো, ওনার কি কোনো ইনফ্লুয়েন্স আছে এখানে? তার কাছ থেকে কোনো বক্তব্য পাইনি আমরা। আমি শিওর, নিশ্চয়ই উনিও জানেন, ইনফ্যাক্ট এটা তার অফিস, এটা যেহেতু কার্যত তার কোনো অ্যাক্টিভিটি নাই, ফলে সে কারণে ভাঙা হলেও হয়তো বা কোনো ডিসরাপশন হবে না। কিন্তু ডিসরাপশন হবে অন্যত্র, আমাদের কালেকটিভ মেমোরি ডিসরাপশন ঘটবে, এটা খুব একটা ওয়েলকাম নয়। ধরা যাক সেন্ট্রাল পার্কে একটা অংশ ভেঙে ফেললাম আমরা, যেই পার্কের ইতিহাস 300 বছরের, সেই ইতিহাসটা ভেঙে নতুন ইতিহাস নির্মাণ করলাম আমরা। আপনি করতেই পারেন, কিন্তু করতে যেয়ে আপনি পুরনো ইতিহাসটাকে ভেঙে ফেললেন,
সেটি আপত্তি, সেখানেই ভয়। থ্যাংক ইউ। সো ভেনেজুয়েলার এন্ড যুক্তরাষ্ট্র রিলেশন নিয়ে একটু আলোচনা করি, যে দুই দেশের মধ্যে খুবই বড় ধরনের টেন্স ক্রিয়েট হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে খুবই মানে জঘন্য ভাষায় অ্যাটাক করেছেন। আপনি যে ভাষা নর্মালি এয়ার করা যায় এমন ভাষা ইউজ করেছেন তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে, যেটা আনপ্রেসিডেন্টেড। আমি যদি একটু দেখতে চাই যে তিনি কি বলেছিলেন, একটু দেখানো সম্ভব? There has been reported that Maduro offered everything in his country, all the natural resources. He even recorded a message to you in English recently, offering mediation. What should we do in order to stop that? He has offered everything. He's offered everything. You're right. You know why? Because he doesn't want to fuck around with the United States. Thank you, everybody. Thank you. অলরাইট, ওকে। সো শুনেছেন আপনি কি ধরনের ওয়ার্ড তিনি উচ্চারণ করছেন? জি, একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে আমেরিকাকে বেজ্জত করবে প্রেসিডেন্ট, ওনাকে কি দুধ পানি খাওয়াইবো? ভেনেজুয়েলা আসিয়া মানে মানে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার নীতিকে চ্যালেঞ্জ করে, মানে এই সাহস তো মানে ভেনেজুয়েলাকে পাইব, তখন ডোনাল্ড ট্রাম্প কি ওনারা আদর করে যে দুধ খাওয়াইবো? ইব্রাহিম সাহেব, জেনে কথা বললে ভালো হয়, না জেনে কথা বলাটা কিন্তু খুব একটা বিজ্ঞ পরিচয় না। কিন্তু এখানে কি বলেছে আপনি শুনেছেন? কি বলেছে? তাকে প্রশ্ন করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, যারা জানে না ব্যাকগ্রাউন্ডে বলি আমি। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সীমান্তে সমুদ্র এলাকায় বোম্বিং করতেছে, বোমা বর্ষণ করছে এবং ইতিমধ্যে কয়েক ডজন মানুষকে মেরে ফেলেছে। কি যুক্তি? যে আমাদের এরা সব ড্রাগ কার্টেলের লোকেরা, এরা ড্রাগ আনছে আমেরিকায়, আনছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এরা যে ড্রাগ কার্টেলের লোক কোনো প্রমাণ নেই, কিন্তু যারা মারা গেল এরা কি জেলে নাকি ড্রাগ ডিলার তারও কোনো প্রমাণ নেই। দুজনকে পেয়েছি আমরা, বোমা ফেলার পরেও কিন্তু মরেনি, দেখা গেল সে অন্য দেশের মানুষ, সে এখানে কাজ করতো, সে ড্রাগ ডিলার্স নয়। তাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন একের পর এক বোমা ফেলছে, তখন মাদুরো কি বলেছে? প্রশ্নটা কি করছে সাংবাদিক? মাদুরো বলেছে আমি সব তোমাকে দিয়ে দেবো, তুমি কি চাও? ট্রাম্প সাহেব বলছেন যে মাদুরো কেন এটা বলছে, সব দিয়ে দিব কেন বলছে? ভয় পাইছে। ট্রাম্প সাহেব যে বাক্যটা ব্যবহার করেছেন, হি ডাজন্ট ওয়ান্ট টু ফাক উইথ দ্য ইউনাইটেড নেশনস, উইথ দ্য ইউনাইটেড স্টেটস। আমাদের সঙ্গে সে পাঞ্জা লড়তে চায় না। মাদুরো তো কোনো খারাপ কিছু করে নাই। মাদুরো তো বলছেন ভাই যা যা চাও আর তোমার দিতেছি আমি। ভালো বলে নাই সে, ট্রাম্প সাহেব ভালো উনি বলেন না। প্রথমত এটা একটা বেআইনি কাজ তিনি করছেন, আমরা বেআইনি কাজ কেন করবো? তিনি আমার দিয়েছেন। একটু ওয়েট করেন। নিয়ম হচ্ছে কি, যদি কোনো দেশ আমাকে আক্রমণ করে, ধরা যাক আমরা এটাকে বলি প্রিএমটিভ অ্যাকশন, আমরা প্রিএমটিভ অ্যাকশন নিলাম। আপনার কি মনে হয় ভেনেজুয়েলা আমেরিকাকে আক্রমণ করার জন্য উদ্যত? ভেনেজুয়েলা আমেরিকাকে আক্রমণ করতেছে কোনোভাবে? আপনার কি মনে হয়? এই যে আর্গুমেন্টটা, একটা টেরোরিস্ট অর্গানাইজেশন আমাদের আক্রমণ করতেছে, একই কথা কিন্তু আমরা দেখেছি দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে তাকেও বলা হচ্ছে টেরোরিস্ট। যখনই দেখা যায় কোনো শহরে মানুষরা বিক্ষোভ করছে, তাকে অ্যান্টিফা বলে সেখানে শূন্য। আমাদের কাজটা কি? বিশ্বে আইনটা তুলে ধরা, যারা আইন ভাঙবে তাদেরকে দেখানো ভাই আইনটা মানো। উল্টা আমরা আইনটা ভাঙছি। ইতিহাসটা বলি আপনাকে, মূল ব্যাপারটা কি ঘটেছে ভেনেজুয়েলার বর্তমান যে সরকার, মাদুরো সরকার, তাকে উৎখানের জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে চেষ্টা করছে। এর আগে যে ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর যে প্রেডিসেসর, তাকেও সরানোর জন্য নানাভাবে কূট চেষ্টা হয়েছে। মাদুরোর ক্ষেত্রেও কূট চেষ্টা হয়েছে। যে মহিলা এবার পুরস্কার পেয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি ওপেনলি আমেরিকাকে অনুরোধ করেছেন ইন্টারভিউ করবার জন্য, সামরিক বাহিনী দিয়ে ইন্টারভিউ করবার জন্য। এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে শুধুমাত্র ড্রাগ ডিলারদের জন্য নয়, তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে ইন্টারভিউ করবার জন্য সিআইএ কে অথরাইজ করেছেন। এটা মাথায় রাখবেন। ইতিহাসটা কি আমাদের? সেন্ট্রাল আমেরিকায় আমাদের ইতিহাস হচ্ছে আমরা বহুবার সেখানে হস্তক্ষেপ করেছি, সরকার বদল করেছি, কু করেছি একের পর এক। অন্য দেশের ভিতরে ঢুকে আমার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রমোট করবার জন্য সে দেশের মানুষের কথা না ভেবে আমরা সামরিকভাবে আক্রমণ। চিলি এই সেপ্টেম্বর গেল, 9 সেপ্টেম্বরের ঘটনা 1989-এর, সেখানে কি সরকারটাকে আমার পছন্দ না, সরকারটাকে বদল করো। এই সরকার আমাদের পছন্দ না, ফলে কি করব? কু করো। কিভাবে করব? সিআইএ কে ব্যবহার করো।
এক্স্যাক্টলি দ্যাটস হোয়াটস হ্যাপনিং নাও। পেছন থেকে সিআইএকে ব্যবহার করছি আমি ও মাদুরকে রিমুভ করবার জন্য। সিআইএ এর কার্যক্রম, আমেরিকার এই আধিপত্যবাদী কার্যক্রম, এটা তো আর ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুরু করেন নাই। আমি যাচ্ছি না সেখানে, খোকন, সে কথাই বলছি আমি, করে আসছে কিন্তু ভালো তো না। এখন কি ডোনাল্ড ট্রাম্প করাটা কি ভালো? আমেরিকাকে কি রামকৃষ্ণ মিশন খুলে দিবে? আপনি কি ওয়েলকাম করেন? করাটা কি ভালো? হ্যাঁ, আমরা যা খুশি সেখানে যাব, সেখানে যে সরকার বদলাবো, খোকন ভাই ওয়েলকাম করছে। আমি আমেরিকা না খোকন ভাই, আমি একটা কথা বলি, আপনি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করবেন দেখা বা আপনি রিপাবলিকান করবেন দেখা আপনি যা খুশি তাই ভ্যালিডিটি দিতে থাকবেন একটা টিভিতে এসে, এইটা কিন্তু ঠিক না। ভেনিজুয়েলার আপনি আন্তর্জাতিক পানি সীমা লঙ্ঘন করে তাদের দেশে গিয়ে বোম্বিং করতেছে, আর তাদের সাধারণ ফিশারম্যানদেরকে তারা টেরোরিস্ট বলতেছে, ড্রাগ ডিলার বলতেছে। জাতিসংঘ খুদ স্টেটমেন্ট দিচ্ছে যে আমেরিকা তার পানি সীমা আন্তর্জাতিক পানি সীমা লঙ্ঘন করে বোম্বিং করতেছে, যেটা জাতিসংঘ এই দেশে বসে বলতেছে। আপনার কথা মানলাম, আমি দাবি জানাই যে ডোনাল্ড ট্রাম্প কিছু করার আগে জাতিসংঘ এবং আমাদের পারমিশন নিয়ে যেন করে আর কি। না এটা কেমন কথা? তাহলে কি করবো, মানে আমার কি করতে হবে? মানে আমি আপনাদের মানিয়ে নিলাম না, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থ দেখবে। শুধু আইনটা মানতে হবে। আপনি প্রতিবেশী শুধু আইনটা মানেন আপনি। ইন্ডিয়া যদি তাহলে তখন লাগে কেন আপনার? ইন্ডিয়ার মতো দেশ যদি আমাদেরকে বদার করে তখন আপনার লাগে কেন? আপনি একটা পার্শ্ববর্তী গরিব রাষ্ট্রগুলাকে আপনি ধ্বংস করছেন ওয়ার এন্ড ড্রাগস এর নামে। আপনি সমস্ত এল সালভাদরে আপনি সংঘর্ষ করাইতেছেন। আপনি পুরা অস্থিতির পরিস্থিতির কারণে আজকে বর্ডার ক্রসার বাড়ছে এই ল্যাটিন আমেরিকান বর্ডার দিয়া। হুগো চ্যাভেজ বাইচা থাকতে তারা 2.5 দিনের জন্য সিআইএ উঠাই নিয়ে আসছে। কারণ কি? কারণ এই বেটা আমেরিকারে মানে না, আমেরিকারে মোরল মানে না। এখন আবার মাদুরি একটুখানি মাথাচাড়া দিয়ে উঠবে, মানবে না। যে মাথাচাড়ায় উঠবে তারে মাইরা দিবে। এগুলো তো ঠিক না। আমেরিকাতে থাকবো দেখা, আমেরিকাতে আমরা আলো বাতাস নিব দেখা আমরা আমেরিকার অন্যায়রে সাপোর্ট করি না ভাই। এইরকম আমেরিকা আমরা সাপোর্ট করতে চাই না। আমেরিকা যদি মনে করে যে হ্যাঁ ডেমোক্রেসির প্র্যাকটিস এখানে হবে, মানুষ এখানে শান্তিতে থাকবে, পিস বজায় থাকবে, তার পার্শ্ববর্তী রাষ্ট্রের পিচের জন্য চিন্তা করতে হবে। তার এখন একটা মানুষ দরকার যার সাথে সে যুদ্ধ লাগাবে, এবং সেটাকে সে ভেনেজুয়েলায় বাইসা নিছে। এটা বুঝতে আপনার কেন অসুবিধা হইতেছে? না, আমার কোনো অসুবিধা হইতেছে না। ডোনাল্ড ট্রাম্প আমরা সুপারিশ করি তিনি যেন মানে রামকৃষ্ণ মিশনের মতো একটা দেশ চালন। না, আমরা চাই না কারো রক্ত, কারো রক্ত। কি করলে আমরা খুশি হব? আবার 40% কর্পোরেশন অকুপাই বাই আমেরিকান। এখন তারা চায় যে 60% আছে ওইটাও নিয়ে নিতে। আমার মনে হয় আমরা শুনি আগে হাসান ভাইয়ের কথাটা শেষ করার আগে আমরা হাসান ভাই আপনার কথা আগে শুনি, প্রেক্ষাপটটা শুনি। হাসান ভাইকে কথা বলতে দেয় কথা ইব্রাহিম ভাই উল্টাপাল্টা কথা বলে, এগুলো তো ঠিক না। কমসে কম ভেনেজুয়েলার ইতিহাসকে তো জানতে হবে কথা শুনতে গেলে। একটা রাষ্ট্রে যুদ্ধ লাগাইতেছে আমেরিকা, আমরা সেটারে সাপোর্ট করতেছি, এটা অমানবিক। ওকে হাসান ভাই একটু শুনি আপনার কাছ থেকে। না মুদ্রা কথা আমরা অলরেডি বলে ফেলেছি। তা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ভেনেজুয়েলা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। মূল লক্ষ্যটা হচ্ছে ভেনেজুয়েলার বর্তমান সরকারকে রিমুভ করা। কারণটা কি? ভেরি ইন্টারেস্টিং। ওয়াই ভেনেজুয়েলা? ভেনেজুয়েলা এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বলা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিজার্ভস অফ অয়েল আছে। ভেনেজুয়েলায় আমেরিকার চেয়ে বলা যায় আয়তন হিসেবে ভেনেজুয়েলা যে তেল আছে সেই তেল আমেরিকার চেয়েও বেশি। মূল টার্গেট হচ্ছে সেইটা। মূল লক্ষ্য হচ্ছে এই তেলকে আমার নিয়ন্ত্রণে আনা। যেমন যে মহিলাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিনি কি বলেছেন, যদি আমি ক্ষমতায় যাই, যদি আমি ক্ষমতায়, ফৌজি একটু আগে বললো হুগো চাভেজের কথা। হুগো চাভেজ ভেনেজুয়েলার প্রাক্তন সোশ্যালিস্ট বা কমিউনিস্ট বলতে পারি আমরা প্রেসিডেন্ট ছিলেন তিনি, এবং তিনি ভেনেজুয়েলার তেল সম্পদকে জাতীয়করণ, ন্যাশনালাইজ করেছিলেন। কেমন? সবার সম্পত্তিটা, প্রাইভেট কোম্পানির না। এই মহিলা বলছেন যদি আমি প্রেসিডেন্ট হই, যদি আমেরিকা আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেয়, আমি কিন্তু তেলটাকে প্রাইভেটাইজ করব, এবং আমেরিকান কর্পোরেশন উনি স্পেসিফিক বলছেন আই উইল ওয়েলকাম আমেরিকান কর্পোরেশন টু এক্সপ্লয়েট আওয়ার রিসোর্সেস। আমি আমার তেলকে এক্সপ্লয়েট করবার জন্য, মানে এক্সট্রাক্ট করবার জন্য মার্কিন কোম্পানির জন্য দ্বার খুলে দেবো। দ্যাট ইজ দ্য রিজন। এটা হচ্ছে মূল কারণ। হাসান ভাই
হাসান ভাই, আমেরিকা তো সবসময় এই ধরনের রাষ্ট্রীয় জাতীয়করণের বিরুদ্ধে কাজ করে আসতেছে। তো আমরা বলতেছি আমেরিকা মানে আমাদের যে এখন কি আমরা তো বলতে চাই না যে আমেরিকা তার যে এই নীতি পুঁজিবাদ যে নীতিকে ধারণ করে এখানে সরে এসে কাজী ফৌজি আপা চাইতেছেন আমরা সেই দাবি করব, ঠিক আছে? আমি মনে করি আমেরিকা কেন মাতবরি করবে, এটা কেন বুঝেন না? আপনি মনে করেন আমেরিকা মাতবরি করবে না? আচ্ছা, এটা ঠিক আছে, আপনি মনে করেন আমেরিকা মাতবরি করে না, আমি মনে করি আমেরিকা মাতবরি করেই সেই এই দেশটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং আগামী দিনে মাতবরিটা যেন আমেরিকা করতে পারে, এটা আমার মতো একজন নাগরিকের একটা ন্যূনতম বাসনা। এটা আপনার দ্বিমত থাকতে পারে, আমাদের দ্বিমত না। আমরা এই আমেরিকার চেঞ্জ চাই। আমেরিকা কারো বিষয়ে নাক গলাবে না, আমেরিকা কারো দেশের গণতন্ত্র ঠিক করে দিবে না। আমেরিকা হুগু চাবে জনগণকে 60% মালিকানা দিয়ে গেছে, সেইটা তারা পাল্টাই ফেলতে চায়, কারণ এটা আমেরিকান কর্পোরেশন গিয়া ডিল করবে। যেই দেশের জনগণ হুগু চাবেজ থাকতে না খাইয়া কোনোদিন ঘুমাইতো না, সেই ভেনিজুয়েলারে তারা পরিবর্তন করতে চায়। কয়টা বর্ডার ক্রসার ভেনিজুয়েলার থেকে আসে এখন? যারা আসছিল হুগু চাবেজের আমলে আসছিল, অল কর্পোরেট মিডিয়া গ্রিডি লোকেরা পালাইছিল। ভেনিজুয়েলার কোনো বর্ডার ক্রসার কিন্তু আপনারা দেখেন না, বিকজ ভেনিজুয়েলার মানুষ দিন শেষে খাইয়া ঘুমায়। 60% জাতীয়করণ তেল, আর সেইটারে নেওয়ার জন্য যুদ্ধ। আপনি আরেকজনকে মাইরা, আরেকজনকে ব্লাডিং কইরা, আরেকজনকে খুন কইরা তেল আইনা দিবে, আর সেই তেল দিয়ে আপনি আপনার ফুড স্ট্যাম্প পাবেন, মেডিকেট পাবেন। ভাই, আমরা ওই আমেরিকা চাই না। আমরা চাই না খাইয়া থাকবো তো অফিস ফুললে থাকবো, কারো ব্লাডের জিনিস আমরা খাবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কাজী ফৌজি। না, একটু থাকেন ইমরান ভাই, অনেকদিন পরে ওনার সাথে বেশ করা কথা হয়েছে। আপনাকে একটা পরামর্শ দেই, অলিভার স্টোনের একটা মুভি আছে, দ্য রেভলিউশন নট বি টেলিকাস্ট। আপনি ওই মুভিটা দেখবেন। আপনি ওই মুভিটা দেখলে ক্লিয়ারলি ভেনিজুয়েলারে বুঝতে পারবেন যে ভেনিজুয়েলা আসলে কি লড়াইটা হচ্ছে। ওইটা দেখবেন আপনি, ঠিক আছে? ওইটা দেখবেন সময় করে। আবু তাহের সাহেব আমার সাথে যদি দেখা যোগ দেন, আমরা দুইজনে মিলে একসাথে দেখতে পারি। তখন আমরা এটা মানে এটার একটা কার্যকারণ, এটা পরবর্তী এটা আমি আলাপ করে নেব তাহের সাহেব আপনার সাথে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আমার সাথে আলাপ করে নিয়েন, অসুবিধা নেই। থ্যাংক ইউ কাজী ফৌজি। এনি আপডেট অফ দি জোহরান ক্যাম্পেইন? আপনারা তো জানেন কালকে ফাইনাল ডিবেট হচ্ছে 7টার সময়। ফাইনাল ডিবেট হচ্ছে আপনার স্পেকট্রাম নিউজ কালকে করতেছে সন্ধ্যা 7টায়। কালকে কিছু জনগণ তারা এলাও করতেছে ডিবেট দেখতে যাওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে 26 তারিখে লাস্ট র্যালি হচ্ছে, যে র্যালিতে বার্নি স্যান্ডার ওকাসিও কর্টেস থাকবেন। 7000 লোক ওটাতে জড়ো হবে ফরেস্ট হিলের একটা স্টেডিয়ামে। সো আপনারা যারা চান আপনারা সেই ফাইনাল র্যালি দেখতে যাইতে পারেন, কারণ বার্নি স্যান্ডার আসতেছে এই শহরে। রেজিস্টার করতে হবে এখানে, অফকোর্স রেজিস্টার করতে হবে। কারোর লিঙ্ক চাইলে আমারে বললে আমি লিঙ্ক পাঠাই দিব রেজিস্ট্রেশন করার জন্য, সেটা তো প্রবলেম না। প্রবলেম আমার কাজ হলো দাওয়াত দেওয়া। জামাইকাতে একটা র্যালি হবে, সেটাও ক্যাম্পেইনের লাস্ট র্যালি নভেম্বরের 1 তারিখ, যেটাতে রোখানা সহ আমাদের যে বাংলাদেশি পলিটিশিয়ানরা আছে আটলান্টা থেকে তারা আসতেছে। সেটা জামাইকাতে হবে 1 তারিখে দুপুরবেলা। সো আপনাদের সবকিছু দাওয়াত রইল আর কি ক্যাম্পেইনের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং কালকে সকাল যখন সূর্যোদয় উঠবে তখন আপনার বাংলাদেশে যারা যাবেন চায়না টাউনে বা আপনার ক্যানন স্ট্রিট, এনি সাজেশন? না, সকাল হইলে ভাই একটু বিস্তারিত আপডেট পাবো। আমার কালকে ফার্স্ট টাইমে আমি যাব সকাল 8টার সময়। ওকে, সো আপনি আমাদের জানাবেন, আমরা সবাইকে জানিয়ে দেবো কোনো যদি আপডেট থাকে। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি যারা মানে কাগজপত্র দুর্বল আছে, একটু খোঁজখবর নিয়ে যাওয়া, গিয়ে বিপদে না পড়াই ভালো। ভয় দেখায় না মানুষকে। একটু কথা শুনেন, একটা জায়গায় যখন বড় রকমের রেট হয়, আপনারা দেখছেন ওরা মুখে কাপড় পরে আসে, ওরা ভয় পায়, আমরা না। ওরা ভয় পায় বলে ওদের চেহারাটা পর্যন্ত দেখায় না। আগামীকালকে সেখানে প্রতিরোধ ব্যবস্থা থাকবে। আগামীকালকে যত অ্যাক্টিভিস্ট আছে, আইসওয়াস টিম আছে, বিভিন্ন বাই স্ট্যান্ডার্ড ট্রেনিং যারা করে, এসব লোকেরা খবর পেয়ে গেছে কালকে তারা চায়না টাউনের উপর কড়া নজরদারি রাখবে। এবং সেখানে কালকে একদম যুদ্ধের জন্য প্রস্তুত থাকার মতন মানুষ এখানে প্রেজেন্ট থাকবে। সুতরাং কালকে আর চায়না টাউনের দিকে আইস যাইতেছে না, এটা মনে রাখবেন। তারা এক জায়গায় বারবার যায় না, এরকমই আচানক হামলা দিবে, তারা আবার নতুন জায়গা খুঁজে নেবে। এটা হচ্ছে মানে তাদের রেইডের যদি আমরা প্যাটার্নটা দেখি,
ফৌজিয়াপা যেটা বলছে এই ধরনের তারা মানে ভয় দেখায়, কিন্তু কালকে পরে চায়না যখন দেখে টাউনের যারা আছেন, যারা ব্যান্ডর, যারা মাল উল্টাপাল্টা ভাবে রাইখে আসছেন, যাদের মাল আজকে ফালাই থুয়ে বয়ে চলে গেছেন, আপনাদের উচিত গিয়ে আপনাদের মালপত্র বুঝানো। আশা করি কালকে আপনাদেরকে রক্ষা করার জন্য শহর থেকে অনেক লোক ওইখানে হাঁটবে আর কি, যাবে, জড়ো হবে। রাইট, থ্যাংক ইউ। নতুন নতুন জায়গা খুঁজবে তারা, এবং সেই আপুর সাথে আমি ফুল একমত। আজকে হঠাৎ কইরা এই যে হাইয়েস্ট 20 মিনিট ছিল আর এই 20 মিনিটে তছনছ কইরা ওরা চলে গেছে। মাস্ক টাস্ক কইরা আমার জীবনে আমি ওইরকম লোক দেখি নাই। একবার একটা লোকের, একটা আইসের, একটা অফিসারের, একটা কারো মুখ দেখা যায় নাই, হাত গ্লাভস, মানে মাফিয়াদের ওরা আমাদেরকে ভয় পায়, এটা হলো সবচেয়ে বড় কথা। সুতরাং কালকে যারা আমি মনে করি আজকে মালপত্র ফেলাই রেখে আসছেন, জীবনের ভয়ে হোক নিজের সেফ রাখতে, আপনারা কালকে যান, কালকে গুছান, কালকে আপনাদের রক্ষা করার জন্য লোক থাকবে। তারা নতুন ঠিকানায় যাবে, নতুন এলাকায় যাবে, নতুন ইয়ে করবে। আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে, বিশেষ করে হোম ডিপো আর ওয়ালমার্টের মতন আউটলেটে যাদের যেখানে অনেক আনডকুমেন্টেড লোক বাইরে মাল লোডিং এর কাজ করে, আমাজনের বিভিন্ন ডিপোগুলাতে মাল লোডিং এর কাজ করে, আনডকুমেন্টেড যেখানে বড় পাওয়া যায় তারা ওইখানে হামলা দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কাজী ফজিয়া আপনাকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ খোকন আপনাকে, থ্যাংকস। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।